একদিকে সেই নারী যে তার স্বামীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ, আরেকদিকে সে যে নিজের স্বামীর প্রতারণায় নিঃস্ব। তাদের জীবন আলাদা, কিন্তু যন্ত্রণার গল্প এক। এক পরাধীনতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা। একটি রান্নার ওয়ার্কশপে তাদের দেখা হলো, আলাপ হলো যন্ত্রণার, আর মজা করে শুরু হলো এক ভয়ঙ্কর খেলা। তুমি আমার স্বামীকে মেরে দাও, আর তোমার স্বামীকে আমি। কিন্তু সত্যি কি এই খেলা শুরু হয়ে গিয়েছিল? যখন একজনের স্বামী রহস্যজনকভাবে মারা যায়, তখন অন্যজন মনে করে তার বন্ধু তার কাজটা করে দিয়েছে, এখন তার পালা। কিন্তু তার পেছনে কি কেবলই প্রতিশোধের খেলা ছিল, নাকি লুকিয়ে ছিল সমাজের গভীরে গেঁথে থাকা এক আন্তর্জাতিক অপরাধ চক্রের রহস্য? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত কার্মা কর্মা সিরিজটি। সাসপেন্স থ্রিলার এই সিরিজটি আপনাকে পুরোটা সময় ধরে রাখবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। গল্পের শুরুতেই আমরা ঝিনুক নামের এক মেয়েকে দেখি। ঝিনুক একজন ডাবিং আর্টিস্ট। এত ইমোশন দিয়ে সে ডাবিং করে যে চিত্রগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এর পেছনের কারণ অবশ্য ঝিনুকেরই নিজেরই বাস্তব জীবন। তার স্বামী গোপাল দাস একজন মধ্যম বেহায়া কামচোর লোক। সারা দিন ঘরে বসে থাকে আর ড্রিঙ্কস করে। ঝিনুক নাইট শিফট ডিউটি করে ডাবিং করে, সেজন্য গোপাল তাকে আরো নোংরা ভাষায় গালাগালি করতে থাকে, মারধর করে। তারপর ঝিনুককে সকাল হলে এই বাড়িতেই ফিরতে হয়। একটা সিরিয়ালের বউ তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। এই সিনের ডাবিং করতে গিয়ে ঝিনুক সেই জায়গায় নিজেকেই কল্পনা করে যেন সে তার স্বামী গোপাল দাসকে মেরে ফেলেছে। জীবনটা কতটা জঘন্য হয়ে গেলে একটা মানুষ এটা ভাবতে পারে। প্রতিদিনের একই ঝামেলায় ঝিনুক অতিষ্ঠ হয়ে উঠেছিল। কাজ থেকে ফিরে একদিন সকালে পেপারে আওয়াদি কুকিং ওয়ার্কশপের একটা অ্যাড দেখে ঝিনুক। অনেক কষ্টে 12,000 টাকা জমিয়েছিল, তা দিয়েই ঝিনুক সেই ওয়ার্কশপে গিয়ে হাজির হলো। ঝিনুক এসে দেখলো সেখানে সব হাইফাই লোকেদের ভিড়, যাদের হয়তো রান্নাঘরে ঢোকার কোনো দরকারই নেই। সাজেদ আলী সবাইকে রান্নার পদ্ধতি শেখাচ্ছেন। সেখানে শাহানা সেন নামের একটি মেয়ের পাশের সিটে গিয়ে বসলো ঝিনুক। এরপর আলাপ পরিচয়ের থেকে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। ঝিনুক বলল, আমার স্বপ্ন এমন একটা সুন্দর রান্নাঘর হবে, কিন্তু কাজের চাপে সব স্বপ্নই চাপা পড়ে যায়। আসলে আমার বরের শরীরটা খুব খারাপ, তো তাই সে কোনো কাজই করে না। বাড়ির বাইরের সব কাজ আমাকেই করতে হয়। আমি ডাবিং করি, নাইট শিফট। শাহানা বলল, আসলে স্বপ্ন মানেই তো অধরা, তবুও তাদের বুঝতে হয়, যত্ন করতে হয়। কি সুন্দর চুলটা তোমার, একটু ছোট তো করতে পারো। এত সুন্দর চুলগুলো সবাইকে দেখতে দাও। ঝিনুকের বেশ ভালো লাগলো কথাটা। সে পার্লারে গিয়ে চুলটা একটু ছোট করে ফেললো। পরের দিন সেজেগুজে বাড়ি থেকে বেরোলো ঝিনুক। রাস্তায় চায়ের দোকানে বসেছিল গোপাল দাস। ঝিনুককে এই সেজেগুজে বেরোনোর জন্য সবার সামনেই নোংরা ভাষায় গালাগালি দিল। ঝিনুক তাকে চুপ করতে বললে সকলের সামনে থাপ্পড় মারল গোপাল। ভীষণ আনন্দের সাথে বাড়ি থেকে বেরিয়েছিল ঝিনুক। আনন্দটা মুহূর্তেই শেষ হয়ে গেল। ওয়ার্কশপে পৌঁছে শাহানা ঝিনুককে দেখেই জিজ্ঞেস করলো, কি হয়েছে ঝিনুক? ঝিনুক প্রথমে কিছু না বলেই কেঁদে ফেলল। তারপর বলল গোপালের অসভ্যতামির কথা। ঝিনুক বলল, আমি জানি না শাহানা, কি করে ওই ঘরটাতে ফিরবো সেটা ভেবেই আমি শিউরে উঠি। শাহানা বলল, একটা কথা কি জানো ঝিনুক, তোমার আমার পৃথিবীটা আলাদা হতে পারে, কিন্তু আমাদের জীবনটা অনেকটাই একরকম। আমার বর ডক্টর অর্জুন সেন, আইভিএফ সার্জন। সে আমাকে সারা জীবন সবকিছু প্রোভাইড করেছে, সঙ্গটুকু বাদ দিয়ে। সে নিজের জগৎ নিয়েই থাকে, তার ক্লিনিক, নেটওয়ার্কিং, সুসজ্জিত সাকসেসফুল জীবনে আমি শুধু একটা ট্রফি মাত্র। পরদিন ওয়ার্কশপে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সব মেয়েরাই আনন্দ ফুর্তি করছে। আজ ওয়ার্কশপের শেষ দিন। শাহানার ফোনে তার বরের একটা কল আসে। শাহানা একটু আলাদা সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। আসলে মাসা জুয়েলার্স থেকে শাহানা একটা ব্রেসলেট অর্ডার করেছিল, আর সেটা অর্জুনকে জানায়নি। অর্জুনের কাছে এসব ফালতু খরচা। অন্য প্রান্ত থেকে তার বর বলে, আমি তোমাকে আমার সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাট অফ করে দিচ্ছি, তুমি তোমার খরচা নিজে বহন করো। ঝিনুক সেখানে এসে সবকিছু ঠিক আছে জানতে চাইলে শাহানা এবার কান্না করতে করতে বলে অর্জুনের কথাগুলো। শাহানা বলে, আসল ব্যাপারটা হলো ও আমাকে কোণঠাসা করে মেরে ফেলতে চায়। ঝিনুক কাছে এসে বলে, একটা কথা বলবো, আমার বরকে তুমি মেরে দাও, আর তোমার বরকে আমি। খুব গম্ভীরভাবে কথাটা শুনলো শাহানা। তারপর ঝিনুক হেসে বলে, আরে ইয়ার কি করলাম, মজা করছিলাম। ঝিনুক স্বপ্নে দেখতেছিল সে গোপালকে তেল, হলুদ, নুন, মশলা মাখিয়ে কোরমা বানানোর জন্য রেডি করছে। ওদিকে গোপালের চিৎকারে ঘুম ভেঙে গেল ঝিনুকের। ও ওয়ার্কশপের কাজটা দেখতে পেয়ে গেছে। গালাগালি দিয়ে ঝিনুককে বলছে, এত টাকা কোথা থেকে পেলি, আমার টাকা চুরি করছিস না? ঝিনুকের ঘাট ধরে বেলকুনি রেলিং এর সামনে নিয়ে গিয়ে বলে,
এখান থেকে একদিন তোকে ফেলে দেব। সেদিন রাত্রে কাশমাকাশ হিন্দি সিরিয়ালের বাংলা ডাবিং করছিল ঝিনুক। নীল বলল, আজ বোধ হয় তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ঝিনুক দিদি। ঝিনুক বলল, কি লাভ তাতে, রাতে তো আর বাস পাবো না, তার চেয়ে চলো বাকিটা করে নেই। নীলের ইচ্ছা ছিল ঝিনুকের সাথে এক কাপ চা খাওয়ার, কিন্তু ঝিনুক কোনো দিনই সেটা করেনি। যাই হোক, সকালে বাড়ি ফিরে ঝিনুক দেখলো বাড়ির দরজায় প্রচুর ভিড়। কি হয়েছে দেখতে গেলে ঝিনুক দেখতে পেল গোপাল বারান্দার রেলিং থেকে পড়ে গেছে। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গোপালের মৃতদেহ। ঝিনুক থমথমে অবস্থায় প্রথমে ঘরে ঢুকে এক কাপ চা খেলো। এ যেন মুক্তির স্বাদ। নিচে তখন পুলিশ চলে এসেছে। এরপর ঝিনুক গেল মুচিপুকুর থানায় ইন্সপেক্টর ভূপেন ভাদুরীর কাছে। অফিসার ভাদুরী ঝিনুককে কাল রাতে কি হয়েছিল তার একটা স্টেটমেন্ট দিতে বলে। ঝিনুক বলে, আমি সকাল 7টার সময় বাড়ি ফিরে আসি, এসে দেখি ওই অবস্থা। গোপাল রোজই সারা রাত ড্রিঙ্কস করত। আমি যখন বেরিয়েছিলাম তখনও ড্রিঙ্কস করছিল। রোজই ড্রিঙ্কস করে মাতলামি করত। আমাদের বিবাহিত জীবনের সম্পর্ক আর 5টা বিবাহিত জীবনের সম্পর্কের মতোই, অনেক বছর বিয়ে হয়ে গেলে যেমন হয় আর কি। অফিসার ভাদুরী বলে, তাহলে আপনি বলছেন আপনার হাজবেন্ডের মৃত্যুটা একটা দুর্ঘটনা? উনি ড্রিঙ্কস করে বেলকুনি থেকে নিচে পড়ে গেছেন, কিন্তু আমাদেরকে তো সমস্ত অ্যাঙ্গেলটা একটু আলাদা করে দেখে নিতে হবে। এরপর শুয়ে শুয়ে ঝিনুক ভাবে, শাহানাই কি তাহলে এটা করলো? কিন্তু আমি তো মজা করে বলেছিলাম, না না, এটা হতে পারে না। এবার একটা স্বাধীন জীবন পেল ঝিনুক। কি শান্তি! সুন্দর করে ঘরটা গোছালো ঝিনুক। একটু গান শুনতে ইচ্ছা করলো, বৃষ্টিতে ভিজতেও ইচ্ছা করলো। এরপর শপিং মলে গেল কিছু জিনিস কিনতে। সেখানে দেখা হলো শাহানার সাথে। বোঝা যায় শাহানা যেন ঝিনুককে সবসময় ফলো করছে। খুব সাবধানে কানের কাছে এসে শাহানা ঝিনুককে বলে, আমি আমার কাজটা করে দিয়েছি, এবার তোমার পালা। এবার তুমি অর্জুনকে মারবে, এটাই তো কথা ছিল। আমি তোমার উপর লক্ষ্য রাখবো। এটা শুনে ঝিনুক একটু ভয় পেয়ে যায়। এবার কি করবে সে? ভয়ে আতঙ্কে সব জায়গায় সে কেবল শাহানাকেই দেখতে পাচ্ছিল। বাড়ির সামনে এসে দেখে অফিসার ভাদুরী সেখানে দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে বেলকুনি থেকে নিচটা দেখলো অফিসার। বলল, কেসটা নিজে থেকেই নিচে পড়ে যাওয়ার মতো লাগছে না, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়েছে। গোপাল বাবুর পড়ে থাকার ধরন দেখে তাই মনে হচ্ছে। ঝিনুক বলে, তাহলে আপনার কি মার্ডার বলে মনে হচ্ছে? অফিসার বলে, পোস্টমর্টম রিপোর্ট না এলে সবটা বলা যাবে না। আমার গাট ফিলিং বলছে কোনো একটা গন্ডগোল আছে। ঝিনুক বলে, আপনি একটু কেসটা নিয়ে বেশি ভাবছেন তাই না? অফিসার ভাদুরী বলে, হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই। অফিসার কানাই ভাদুরীকে এসে বলে, ঝিনুকদের সেই অ্যালিবাইগুলো চেক করলাম। সেদিন রাতে উনি সাউন্ড স্টুডিওতে রাত 10টার সময় ঢুকেছিলেন। পরদিন সকাল 6:28 বেরিয়েছেন। আমি 3টে ক্যামেরার এন্ট্রি এক্সিট সব চেক করেছি স্যার। উনি সারা রাত ওখানেই ছিলেন। অফিসার ভাদুরী বলে, কিন্তু আমি ফিল করছি ঝিনুক দাস কিছু একটা লুকাচ্ছে। সে একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, খুব ভালো করে জানে কোন জায়গায় কতটা ইমোশন দিতে হবে। ঝিনুক দাস আর গোপাল দাসের হিস্ট্রিটা জানতে আরো গভীরে যাই। এখন আমরা প্রথমেই আটকে আছি, ভিতরের পাতাগুলো পড়তে হবে তো। ভূপেন ভাদুরীর জীবনটাও নিঃসঙ্গ, একা। শুধু তার মাকে নিয়েই থাকে ভূপেন ভাদুরী। ঝিনুক সেদিন ডাবিংটা করতে পারছিল না। শাহানার কথাগুলো মনে করে ভীষণ ভয় পাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আমি পারবো না। অর্জুনকে আমি বলে চুপ করে গেল ঝিনুক। নীল বলে, ঝিনুক দি, শরীর খারাপ লাগছে? অর্জুনের নামটা শুনল নীল। একটু রেস্ট নিয়ে আবার শুরু করলো ঝিনুক। সকালে ঝিনুকের নামে একটা পার্সেল এলো। শাহানা পাঠিয়েছে একটা স্কার্ফ, সাথে একটা চিরকুট। লেখা আছে, নতুন জীবন নতুন রঙে ভরে উঠুক, এবার আমার জীবন রাঙানোর পালা। মাথা ঘুরতে শুরু করে ঝিনুকের। বৃষ্টিতে ভিজে ঝিনুক সোজা যায় থানায়। কিন্তু ভূপেন ভাদুরী বাবু থানায় ছিল না, বলে একটু পরে ফিরবে। কিন্তু যখন অফিসার ভূপেন ভাদুরী এলো তখন ঝিনুক আর কিছুই না বলে বেরিয়ে গেল। থানার বাইরে একটা শেডের নিচে দাঁড়িয়ে প্রায় ভিজে গিয়েছিল ঝিনুক। হঠাৎ সেখানে আসে শাহানা। পুলিশকে কিছু বললে যে ঝিনুক ফেঁসে যাবে সেটা বলে ভয় দেখায় শাহানা, কারণ ঝিনুকের ঘরে তো কোনো সিসিটিভি ছিল না। কিন্তু সে ওয়ার্কশপে সিসিটিভি ছিল। ঝিনুকের বরের মেরে ফেলার কথাটা সবই রেকর্ড হয়েছে। শাহানা বলে, আমি শুধু গোপালের ড্রিঙ্কসে একটু ড্রাইনোরা মিশিয়ে একটু ধাক্কা দিয়েছি মাত্র, ব্যাস, কেল্লা ফতে। এরপর তোমার পালা। শাহানা চলে গেলে অফিসার ভাদুরী একটু বাইরে এসে দেখে ঝিনুক তখনও দাঁড়িয়ে আছে। এবার গোপাল দাসের পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। ওর পেটে অ্যালকোহলের সাথে ঘুমের ঔষধ পাওয়া গেছে। কানাই বলে, গোপাল দাস তো নিজেও ঘুমের ঔষধ খেতে পারে, আবার হয়তো কেউ ভালোবেসে খাওয়াতেও পারে।
এবার সোজা ঝিনুকদের বাড়ি চলে যায় অফিসার ভাদুরী। গোপাল দাস কোনো ঘুমের ঔষধ খেত কিনা জিজ্ঞেস করে। ঝিনুক বলে, ও আমার হাতে কখনো ঔষধ খেত না, ও যখন ঘুমাতো তখন তো আমি বাড়িতেও থাকতাম না। অফিসার বলে, ওর পেটে কিন্তু ঘুমের ওষুধ পাওয়া গেছে, হতে পারে কেউ ওকে ওষুধটা খাইয়ে দিয়েছে। ঝিনুক বলে, হতে পারে গোপালই এই ঘুমের ট্যাবলেটগুলো নিজেই কিনেছিল। আমাদের পাড়ে একটা ওষুধের দোকান আছে, নিতাইয়ের দোকান, ওর সাথে গোপালের খুবই ভালো সম্পর্ক ছিল। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিতে হলে গোপাল এখান থেকে নিত, হতে পারে ঘুমের ওষুধগুলো এখান থেকেই কিনেছে। অফিসার বলে, সেদিন আমাকে কি বলতে এসেছিলেন বললেন না তো? বলে ফেলুন, দেখুন হালকা লাগবে। কথা ঘোরানোর জন্য ঝিনুক বলে, গোপাল আমাকে মারতো, ভীষণ মারতো, মানুষ বলে মনেই করতো না, আমার অস্তিত্বটুকু ভেঙে গুড়িয়ে পিষে দেবার মতো করে মারতো, খুবই বাজেভাবে গালাগালি করত। এরপর ঝিনুক একটা আর্ট গ্যালারিতে গেল শাহানার একজন পরিচিতর কাছে, যে সেদিন ওয়ার্কশপেও ছিল। শাহানার ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলে, শাহানা ইজ আনপ্রেডিক্টেবল, মানুষের ক্ষতি হলে সে আনন্দ পায়, মুস্কি মুস্কি হাসে। ঝিনুক বলে, ওর বাড়িতে ওর বরকে নিয়ে কি কোনো সমস্যা ছিল? মহিলা হেসে বলে, অর্জুন সেন, সে তো খুবই ভালো মানুষ আর খুবই ভালো ডাক্তার, ওর আইভিএফ এর ক্লিনিকে অনেক মানুষের স্বপ্ন সত্যি হয়। আসল সমস্যাটা শাহানার, লাস্ট ইয়ার মৌসুমী নামের একটা মেয়েকে সে পাকড়াও করেছিল। তোমারই মতো কিছু নার্ভাস ছিল মৌসুমী। সে মৌসুমীকে কনফেন্স করলো যে ওর লম্বা সুন্দর চুলটাকে কেটে বব কাট করে দিতে। এরপর হঠাৎ একদিন মৌসুমী সব পরিবারে উধাও। শাহানা সেনের হাত থেকে বেঁচে থাকো, কারণ তুমি হলো ওর রিসেন্ট খেলনা। অফিসার ভাদুরী গেল সাউন্ড স্টুডিওতে নীলের সাথে কথা বলতে। জানতে চাই ঝিনুক দাস মহিলাটি কেমন। ঝিনুক দি খুবই প্রফেশনাল, কাজ খুব ভালোই করে, বাইরে থেকে খুবই টাফ কিন্তু ভেতর থেকে খুবই নরম। তার হাজবেন্ড মারা যাবার পর থেকে কেমন যেন একটু ডিস্ট্রাক্ট লাগছিল, কেমন যেন ভয়ে ভয়ে আছে। কদিন আগে এখানে ডাবিং করতে গিয়ে মাইকে উল্টাপাল্টা কি সব বলতে থাকে। অর্জুন নামে কাউকে একবার ডেকে উঠল। ঘরে বসে ঝিনুক ভাবছিল ঠিক কি করে শাহানা এসে ওর বরকে মেরে গেছে, কি করে লুকিয়ে ঘুমের ঔষধ মিশিয়েছে। এরপর নিউজ পেপারের সাথে একটা চিরকুট পাঠিয়ে ঝিনুককে শাহানা সিনেমা হলে দেখা করতে বলে। ঝিনুক সেখানে গেলে শাহানা ঝিনুককে অর্জুন সেনের সমস্ত আপডেট দেয়। হাতে একটা কাগজ ধরিয়ে বলে, সল্ট লেকে ওর আইভিএফ ক্লিনিক আছে, ক্লিনিকে যায় সকাল 9টায়, 1টা পর্যন্ত থাকে, তারপর আবার বসে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সকালবেলা ঝিনুক যায় সাউন্ড স্টুডিওতে, এসে নীলকে বলে, তোর কম্পিউটারটা একবার ইউজ করব, একটা ফর্ম ডাউনলোড করব, কিছুতেই মোবাইলে হচ্ছে না। নীল বলে, অবশ্যই তুমি করো, আমি একটু চা খেয়ে আসি। নীল চলে গেলে ঝিনুক অর্জুন সেনের নবিতা ফার্টিলিটি ক্লিনিকের সম্বন্ধে সমস্ত ডিটেলস বের করে দেখে। সব জায়গায় অর্জুন সেনকে সবাই ঈশ্বর বানিয়ে রেখেছে। হঠাৎ নীল চলে এলে সবটা ক্লিয়ার করতে পারল না ঝিনুক। ঝিনুক চলে গেলে নীল ব্রাউজার হিস্ট্রিটা খুলে অর্জুন সেনের ক্লিনিকের ব্যাপারটা দেখতে পায়। নীল অফিসার ভাদুরীকে ফোন করে বলে, ঝিনুক দিদি আজ আমার কম্পিউটারে কাজ করতে এসেছিল, সে চলে গেলে আমি ব্রাউজার হিস্ট্রিটা চেক করি, দেখি ডক্টর অর্জুন সেন আইভিএফ সেন্টারের স্পেশালিস্ট, তার সম্বন্ধে খোঁজ নিচ্ছিল ঝিনুক দিদি। আমার মনে হয় ঝিনুক দিদি কোনো একটা বাজে ঝামেলায় ফেসেছে, স্যার আপনি ওকে হেল্প করতে পারবেন? অফিসার ভাদুরী কানাইকে সাথে নিয়ে অর্জুন সেনের নবিতা আইভিএফ সেন্টারের ক্লিনিকে গিয়ে দেখে সেখানে রাস্তার ওপাশে ঝিনুক দাঁড়িয়ে রয়েছে। ঝিনুককে দেখে লুকিয়ে পড়ে অফিসার ভাদুরী, দেখে অর্জুন সেন বাইরে বেরিয়ে এসে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। তা দেখে মনে হয় যে মানুষটা বেশ ভালো। এরপর গাড়ি চেপে অর্জুন সেন চলে গেলে ঝিনুক অর্জুনকে ফলো করে, আবার অফিসার ভাদুরী ওদের দুজনকে ফলো করতে লাগে। এভাবেই 2-3 দিন কন্টিনিউ ডক্টর অর্জুন সেনের গতিবিধির উপর নজর রাখছিল ঝিনুক। এই যেমন সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সবকিছু। এভাবে একদিন ঝিনুক দেখল ডক্টর অর্জুন সেন নিজের ক্লিনিক থেকে বেরিয়ে রাজারহাটে নিজের একটা অ্যাপার্টমেন্টে আছে, সেখানে একটা মহিলার সঙ্গে ফুর্তি করতে যায়। কিছুক্ষণ পর মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। এরপর ঝিনুক মেয়েটিকে ফলো করতে লাগে, কিন্তু রাস্তায় ঝিনুকের জন্য দাঁড়িয়েছিল অফিসার ভাদুরী। অফিসার ভাদুরী ঝিনুককে জিজ্ঞাসা করে, এখানে কি করছেন? ঝিনুক প্রথমে বলে, একজন পরিচিতর সাথে দেখা করতে এসেছি। কিন্তু অফিসার ভাদুরী বলে, আপনি মিথ্যা বলছেন, আপনি অর্জুন সেনকে ফলো করছিলেন। ঝিনুক ভয় পেয়ে গিয়ে বলে, বলবো, আমি আপনাকে সবটাই বলবো, কিন্তু আমাকে একটু সময় দিন। অফিসার ঝিনুকের কথা মেনে নিয়ে চলে যায়। এবার শাহানা সাউন্ড স্টুডিওতে চলে এসেছে ঝিনুকের সাথে দেখা করতে। শাহানা রেগে গিয়ে বলে, তুমি কি ভুলে গেলে আমাকে? ঝিনুক বলে, আমি পারবো না শাহানা,
আমি তো খুনি নই। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তুমি লোকটাকে ছেড়ে দিতে পারো বা ডিভোর্স দিয়ে দাও। শাহানা বলে, ও যেভাবে আমাকে ঠকিয়েছে, ডিভোর্স দিলে আমার মন ভরবে না। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। অর্জুনের হাই সুগার আছে, সে প্রতিদিন ইনসুলিন নেয়। নিশ্চয়ই রাজারহাটের অ্যাপার্টমেন্টের ফ্রিজেও ইনসুলিনের স্টক থাকবে। তুমি শুধু ওটার বদলে অন্য কিছু রেখে দেবে, তাহলেই হয়ে যাবে, আর ফেঁসে যাবে ওই মেয়েটা। এদিকে অফিসার ওষুধের দোকানদারকে ধরে নিয়ে এসেছে। জিজ্ঞেস করে, তুমি গোপাল দাস বা ঝিনুক দাসকে জাইনোরা ট্যাবলেট দিয়েছ? লোকটি বলে, জাইনোরা আমার দোকানে থাকেই না, তো দেব কোথা থেকে? অফিসার ভাদুরী কানাইকে বলে, একটা জায়গাতেই আমার খটকা লাগছে। গোপালের পেটে যে জাইনোরা ঘুমের ওষুধ পাওয়া গেছে, সেটা ঝিনুক জানলো কি করে? আমি তো বলিনি, আর রিপোর্টেও লেখা ছিল না। শাহানার কথা মতো ঝিনুক একটা ইনসুলিনের বোতলে বিষ ভরে নিয়ে রাজারহাটের সেই অ্যাপার্টমেন্টে যায়। সেদিন ঝিনুক অর্জুন কিভাবে দরজা খুলেছিল তার লকের নাম্বারটা নিয়ে রেখেছিল। সে একইভাবে দরজা খুলে ভেতরে ঢুকে সোজা চলে যায় রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখে সেখানে অনেকগুলো ইনসুলিনের স্টক রাখা রয়েছে। প্রথমে একটা ইনসুলিনের শিশি বদলে তার বদলে বিষ রাখলো ঝিনুক। আর তারপর অর্জুনের সেই অন্ধ মানুষটাকে রাস্তা পার করার ঘটনাটা মনে পড়াই কাজটা আর করলো না ঝিনুক। বিষের শিশিটা আবার নিজের প্যাকেটে ঢুকিয়ে রাখলো। বাইরের ডাইনিং এ অর্জুনের ল্যাপটপটা খোলা ছিল। সেখান থেকে কিছু অবাক করার মতো জিনিস দেখে ঝিনুক, সেগুলোর ফটো তুলে নেয়। কিন্তু ঝিনুক জানতো না যে ডক্টর অর্জুন সেন ফ্ল্যাটেই আছে। বাথরুম থেকে বেরিয়ে আসার শব্দ পেয়ে ঝটপট বেরিয়ে যায় ঝিনুক। এরপর সেই ফটোগুলো অফিসার ভাদুরীকে দেখিয়ে বলে, এগুলো কি? এটা যে খুব সাংঘাতিক ব্যাপার সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা কি সেটা আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমার জানাটা খুবই দরকার। অফিসার বলে, যেটা আপনি আমাকে দেখালেন সেটা আমার বা আপনার থেকে অনেক বড়। এটা একটা ইন্টারন্যাশনাল অপারেশন। ওই যে মেয়েগুলোর ছবি দেখছেন, ওরা সারোগেসের জন্য তৈরি হচ্ছে। ওই রিপোর্টগুলো, কন্ট্যাক্টগুলো দেখছেন, এগুলো সবই ইললিগাল ব্যাপার। লোকটা ইউরোপ আমেরিকান হিউম্যান এমব্রায়ার ব্যবসা করছে। ঝিনুক বলে, আমাদের কাছে তো এই ছবিগুলো আছে, আপনি তো ওকে অ্যারেস্ট করতে পারেন, জেলে ভরে দিতে পারেন। একটা লোক ভগবান সেজে দিনের পর দিন এরকম শয়তানি করছে, আর তাকে ছেড়ে দেবেন? অফিসার বলে, শুধু এই ফটোগুলো দেখালে ওদের উকিল বলে দেবে এগুলো সব ফটোশপ। আপনি কম্পিউটারটা তুলে আনলে কাজে লাগতো। কিছু করতে গেলে আরো কিছু জোগাড় করতে হবে, এই ছবিগুলো দিয়ে কিছুই হবে না। আপনার কেন এত ইন্টারেস্ট এই ব্যাপারটাই সেটা আমাকে বলতে হবে, তাহলেই আমি আপনাকে সাহায্য করব। ঝিনুক বলে, শাহানা সেন অর্জুন সেনের বউ, আমার বন্ধু। অবাক হয়ে অফিসার ভাদুরী বলে, কিন্তু শাহানা সেনের নামটাও তো রয়েছে এই লিস্টে, তার মানে নিজের সন্তানকেও বেঁচে দিয়েছে এই লোকটা। ঝিনুক শাহানার ঠিকানা পেয়ে প্রথমে ওই ওয়ার্কশপে যায়, কিন্তু সেখানে সবার নাম্বার আর ঠিকানা গোপন রাখা হয়। এরপর যেখান থেকে শাহানা স্কার্ফটা কিনে ঝিনুককে গিফট করেছিল সেখানে যায়। তারপর অনেক কৌশল করে মিথ্যা কথা বলে কোনো রকমে শাহানার ঠিকানাটা হাতে পায়। ঝিনুক শাহানার সাথে দেখা করে বলে, শাহানা, তুমি অর্জুনের ব্যাপারে যা যা জানো, যা যা ভেবেছ, অর্জুন তার থেকেও ডেঞ্জারাস। সে একটা ক্রিমিনাল। সে বিদেশে হিউম্যান এমব্রয়ার ব্যবসা করে। অর্জুনের যে ক্লিনিকটা রয়েছে ওটা একটা অবৈধ আইভিএফ চক্র। অল্প বয়সী মেয়েদের হরমোন ইনজেক্ট করে সারোগেসি তৈরি করে। তার মধ্যে কোনো মেয়েকে নিজের সুখের জন্য ব্যবহার করে, মেয়েদের ভ্রূণকে হারভেস্ট করে। বিদেশ থেকে আসা দম্পতিদের এসব ছোট ছোট মেয়েদের অবৈধভাবে সার্গেট হিসাবে ইউজ করে। অর্জুনের ল্যাপটপে আমি দেখেছি শত শত মহিলা আছে, তাদের সব রেকর্ড, ছবি, কন্ট্যাক্ট সবকিছুই ইনভেন্টরি করে লোকটা। শাহানা, তোমার বাচ্চাটাকে তুমি কিভাবে হারিয়েছিলে মনে আছে? শাহানা বলে, সেটা এই জন্মে ভোলা যাবে না। আমাকে অর্জুন এসে বলেছিল আমার বাচ্চাটা পেটের ভিতরেই মরে গেছে, আমি কোনোদিন আর মা হতে পারবো না। বাচ্চাটা অর্জুনের ছিলই না, বায়োলজিক্যালি ও কোনোদিন বাবা হতে পারবে না, তাই সারোগেট করে বাচ্চাটা নিয়েছিলাম আমি। ঝিনুক একটা বাচ্চার ফটো শাহানাকে দেখিয়ে বলে, এই তোমার বাচ্চা, তোমার ফিটাসটা মরেনি শাহানা। অর্জুন ওটাকেও চুরি করে দেশের বাইরে সুইডেনে পাচার করে দিয়েছিল। বাচ্চাটা ওখানেই জন্মেছে। আর শুনতে পারছিল না শাহানা, সে একদম স্তব্ধ হয়ে যায়। বাড়ি এসে পাগলের মতো সুইডেনে যেখানে তার বাচ্চাটা জন্মেছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু পারছে না। তার বাচ্চার ছবি তার চোখের সামনে। এতদিন শাহানা জানতোই না যে তার বাচ্চা বেঁচে আছে। একটা মায়ের কাছে এর থেকে বেশি যন্ত্রণার আর কি হতে পারে। এরপর মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী সেজে অফিসার ভাদুরী আর ঝিনুক গেল অর্জুনের আইভিএফ ক্লিনিকে। তাদের বাচ্চা হচ্ছে না, তারা বিদেশে থাকে। সারোগেসির মাধ্যমে তারা বাচ্চা চায়।
ওই হিউম্যান এমব্রয়ারের মাধ্যমে আমরা বাচ্চা চাই। এগুলো সব জানালো ডক্টর অর্জুন সেনকে। আসলে অফিসার ভাদুরী তখন গোপন ক্যামেরা ইউজ করছিল, আর বাইরে একটা ভ্যানে অফিসার কানাই আর নীল বসে ওদের কথাবার্তা রেকর্ড করছিল। অর্জুন বলে, ঠিক আছে, আমি সব ঠিক করে দেব। এই সমস্ত কাজই তো আমরা করে থাকি, কোনো চিন্তা করবেন না। এভাবেই অর্জুনের সমস্ত ইল্লিগাল কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় আর রেকর্ডও হয়ে যায়। এরপর ঝিনুক গেল শাহানার কাছে। শাহানা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। শাহানা বলে, মারতে পারলে ঝিনুক? ঝিনুক বলল, না, তার থেকেও বড় শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি টিভিটা একবার খুলে দেখো। টিভিতে দেখা গেল অর্জুন সেনের আইভিএফ ক্লিনিকে ছাপা মেরে পুলিশ প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েদের উদ্ধার করেছে। ভরা প্রেস কনফারেন্স থেকে ডক্টর অর্জুন সেনকে গ্রেপ্তার করা হয়েছে। ওর সমস্ত কর্মকাণ্ড এখন পাবলিকের সামনে। এটা শুনে শাহানা ভীষণ খুশি। ঝিনুককে জড়িয়ে ধরে বলে, আমিও সেদিন গোপালকে ধাক্কা দেইনি ঝিনুক। সত্যি গোপাল সেদিন নিজেই পড়ে গিয়েছিল। যাই হোক, দুজনেই ওদের জীবনের সবচেয়ে জটিল সমস্যা থেকে মুক্তি পায়। এবার শাহানা ওর বাচ্চাকে দেখতে যাওয়ার জন্য টিকিট করেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল কার্মা কর্মা সিরিজটির কাহিনী। সিরিজটির কাহিনী কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।